কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে খেললো, এরপর প্রশ্নটা সবার মনে আসতেই পারে, এভাবে খেলে কি লিওনেল মেসির এই আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব কিনা। কারণ যে দলটা তাদের প্রথম বিশ্বকাপ খেলছে তাদের বিপক্ষে জেতার জন্য আর্জেন্টিনাকে 120 মিনিট পর্যন্ত লড়াই করতে হলো, এবং একটা পর্যায়ে কেপ ভার্দে যেভাবে খেলছিল আর্জেন্টিনাকে বিপদেও ফেলে দিচ্ছিল, মনে হচ্ছিল আজকেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা শেষ পর্যন্ত হয়নি। অভিজ্ঞতা, বিশ্ব চ্যাম্পিয়ন দল সব কিছু জোরে আর্জেন্টিনা শেষ পর্যন্ত পার পেয়ে গেছে। কিন্তু এভাবে আর কত দূর যাওয়া সম্ভব, বা এই দলটার পক্ষে কি শিরোপা ধরে রাখা সম্ভব কিনা, চলুন আজকের আমাদের আলোচনায় আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি। আর এই আলোচনার জন্য আমার সাথে আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। সোজা প্রশ্ন, এভাবে খেলে শিরোপা ধরে রাখা সম্ভব কিনা? কঠিন হবে। আর্জেন্টিনা আমরা এখন পর্যন্ত যে 4টা ম্যাচ দেখলাম, গ্রুপ স্টেজে 3টা, এখন রাউন্ড অফ 32। আর্জেন্টিনাকে দেখে প্রত্যেক ম্যাচেই মনে হচ্ছে না কিছু একটা গ্যাপ রয়ে গেছে দলটার মধ্যে। প্রথম ম্যাচে আলজেরিয়ার সাথে মেসির ব্রিলিয়ান্স, মেসির হ্যাট্রিক, 3-0 গোলে জিতলো। বাট ওই ম্যাচেও আলজেরিয়া কিছু মোমেন্ট ক্রিয়েট করেছিল। ইভেন মেসির প্রথম বৈধ গোল হওয়ার আগে, ম্যাচে তো 2টা মানে গোল প্রথমেই বাতিল হয়েছিল দুই দলের, তার আগ পর্যন্ত আলজেরিয়া কিন্তু বেশ কয়েকটা মোমেন্ট ক্রিয়েট করেছিল। ইভেন আর্জেন্টিনা 1-2টা গোল পেয়ে যাওয়ার পরও কিছু মোমেন্ট ছিল সেকেন্ড হাফে, যেখানে আলজেরিয়া বেশ থ্রেট ক্রিয়েট করেছিল। বেশ কয়েকবারই তারা আর্জেন্টিনা স্কোর লাইন দেখলে কিন্তু এই ম্যাচের মনে হয় যে একটা ম্যাচ শেষে আমরা অবভিয়াসলি মেসির হ্যাট্রিক, মেসি অবভিয়াসলি দারুণ হ্যাট্রিক করেছেন, মেসির হ্যাট্রিক নিয়ে সব আলোচনা হয়ে গেছে। কিন্তু বলে এটাই সমস্যা, স্কোর লাইন সবসময় কিন্তু আসল চিত্রটা তুলে ধরে না। এক্স্যাক্টলি। তো ওই জায়গাটায় প্রথম ম্যাচে ছিল। সেকেন্ড ম্যাচে তো আপনার সেকেন্ড গোলটা তো পেলে একেবারে লাস্ট মোমেন্টে। প্রথম গোলের পর অস্ট্রিয়া যদিও এবার তাদের অ্যাবসলিউট বেস্ট খেলতে পারেনি, বাট ওই অবস্থায়ও তারা আর্জেন্টিনাকে বেশ বলবো যে আর্জেন্টিনাটা ওই ম্যাচটা খুব বোরিং একটা ম্যাচ হয়েছিল, মানে নিউট্রাল ফ্যানদের জন্য। আর্জেন্টিনা ফ্যানরা হয়তো খুব টেনশনে ছিল একমাত্র এক গোল পরে কী হবে, বাট নিউট্রাল ফ্যানদের জন্য ম্যাচটা খুব বোরিংই ছিল। এবং আর্জেন্টিনা সেকেন্ড গোলের আগ পর্যন্ত অবভিয়াসলি ফুটবলে অ্যাকশনও নিয়ে তো আপনি কখনো শিওর হতে পারেন না যে জিতবেন কিনা, বাট তার আগ পর্যন্ত অস্ট্রিয়াও কিছু মোমেন্ট ক্রিয়েট করেছিল, আর্জেন্টিনা আবার খুব বেশি মোমেন্ট ক্রিয়েট করতে পারেনি, এরকম একটা সিচুয়েশন ছিল। থার্ড ম্যাচে তো অবশ্য আর্জেন্টিনার পারফরমেন্সকে ওইভাবে বিচার করার সুযোগ নেই, কারণ যেহেতু বলতে গেলে পরীক্ষা নিরীক্ষা করেছে। আজকের ম্যাচে যেটা হলো, হ্যাঁ আর্জেন্টিনা অবভিয়াসলি কেপ ভার্দের এগেনস্টে আর্জেন্টিনা অনেক মোমেন্ট ক্রিয়েট করবে, অনেক শট নিবে, সুযোগ তৈরি হবে, সেটাই হওয়ার কথা। কিন্তু অন্যদিকে কেপ ভার্দেকে আমরা আগের ম্যাচগুলোতে আমরা কী কারণে চিনেছি, কেপ ভার্দের ডিফেন্সিভ পারফরমেন্সের জন্য। আজকে কিন্তু তারা আর্জেন্টিনার জন্য বেশ থ্রেট হয়েও দেখা দিয়েছে, মানে অফেন্সিভলি। সো ওই দিক থেকে বললে একটা পুরো আর্জেন্টিনা টিমটার মধ্যে কি আজকে তো এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে তাদের মনে হচ্ছিল যে প্রত্যেকটা অ্যাটাক থেকে গোল হয়ে যেতে পারে, এতটা ডেঞ্জারাস ছিল তাদের অ্যাটাকটা। এটা সারপ্রাইজিং। আমরা গতকালকেও যে আলোচনাটা করেছি ম্যাচের আগে, সেখানেও কিন্তু মূল আলোচনাটা ঘুরে ফিরে আমাদের না, সবারই মানে যে ডিফেন্স খুব ডিসিপ্লিন, কিন্তু তাদের অ্যাটাকটা যে আর্জেন্টিনার মতো একটা দলের সাথে এতটা বিধ্বংসী হতে পারে, এবং আর্জেন্টিনার ডিফেন্সকে তারা যেই পরিমাণ পরীক্ষা নিয়েছে, এটা অকল্পনীয় ছিল। এবং আপনার আর্জেন্টিনার পারফরমেন্স 4 ম্যাচে দেখার পর একটা জিনিস মনে হচ্ছে, মানে যেই কারণে আমরা এই আলোচনাটা বারবার উঠছে যে আর্জেন্টিনা কি এভাবে খেলে কি বিশ্বকাপ জিততে পারবে কিনা, বা মানে এই আর্জেন্টিনা কত দূর যাবে, সে একটা জিনিস যেটা মনে হচ্ছে ডিফেন্সিভ একটা উইকনেস আছে আপনার। হ্যাঁ, তাদের সেন্টার ব্যাক যে পার্টনারশিপ সেটা অসাধারণ খেলছে, স্পেশালি রোমেরো গোলও পেলেন। হ্যাঁ, লিসান্দ্রো দাসকে গোল অ্যাসিস্ট দুইটাই পেলেন। লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরো দুইজনের পার্টনারশিপটা দারুণ হচ্ছে। পেছনে এমিলিয়ানো মার্টিনেজ আছেন, ওই তিনজনের মিলিয়ে আপনার একটা ভরসা আছে। কিন্তু দুই উইংয়ে, মানে উইং বলতে দুই উইং ব্যাক বোঝাচ্ছি আমি, ডিফেন্সিভ লাইনে দুই পাশে, সেখানে একটা বড় দুর্বলতা আছে। এই জায়গায় আসলে স্কালোনির হাতে বিকল্প কি আছে সেটাও একটা, আপনি রাইট ব্যাকে মলিনা নাহলে মন্তিয়াল, এটা তো আমরা সেই 2022 বা তার আবার আগ থেকেই দেখে আসছি। এই জায়গায় একটা হয়তো জিএকে নিতে পারতো কিনা সেটা নিয়ে একটা আলোচনা আর্জেন্টিনাতে আছে। বাট মানে এখন যেহেতু এই দুজনকে নিচ্ছে, এই দুজনের মধ্যে আসলে আপনি খুব বেশি 19-20 বলা যায়, মানে আপনি দুজনের মধ্যে পারফরমেন্স, আপনি মলিনা ভালো না খেললে মন্তিয়াল ভালো না খেললে মলিনা, এবং
দুইজনের যদি ভালো খেলেন আপনি খুব বেশি ডিফারেন্স করতে পারবেন না, খারাপ খেলেও খুব বেশি মানে একজন যে খুব মানে একজন দুজনের একজনকে আমি যদি না নামাই সেটাও খুব একটা ডিফারেন্স ক্রিয়েট তো করছে না। হ্যাঁ। তো ওই জায়গায় একটা এবং দুইজনই একটা বলতে গেলে আর্জেন্টিনার ডিফেন্সে যদি ভালনারেবিলিটি কিছু থেকে থাকে সেটার হচ্ছে রাইট ব্যাকে মূলত। লেফট ব্যাকে মেদিনা আজকে ভালো খেলেননি, আজকে খুব একটা ভালো খেলতে পারেনি, বাট এর আগে তিনি 3 ম্যাচের গ্রুপ স্টেজে মোটামুটি ভালো পারফর্ম করেছেন, মনে হচ্ছিল যে লেফট ব্যাকে একটা সলিউশন পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু আজকে আবার তিনি খুব একটা ভালো করতে পারেনি। তো এটা একটা। আরেকটা হচ্ছে পুরো টিমের মধ্যে কেমন যেন একটা লেথার্জি দেখা যাচ্ছে, মানে পুরো পারফরমেন্সটা একটা লেথার্জিক একটা পারফরমেন্স হয়ে যাচ্ছে। আপনি কাইন্ড অফ আর্জেন্টিনার স্টাইল এটা যে তারা মিডল করিডোর দিয়ে উঠবে, মাঝ মাঠে একটা প্রত্যেকটা প্লেয়ারগুলো খুব কাছাকাছি থাকবে, এটা স্কালোনির ফুটবলের ট্যাকটিক্স বা আর্জেন্টাইন ফুটবলে আমরা এভাবেই চিনি যে মিডফিল্ডে ছোটো ছোটো পাস, অল্প জায়গায় প্লেয়াররা থাকবে। কিন্তু বলটা যখন পর্যন্ত মেসির পায়ে না যাচ্ছে আর্জেন্টিনার অ্যাটাক মনে হচ্ছে যেন একটা কেমন যেন একটা ঢিলেটা। আমি এই জায়গাতে আসতে চাচ্ছিলাম যে 39 বছর বয়সী মেসিকে দেখে যতটা ক্ষিপ্র সব কিছু মনে হচ্ছে, আপনি যে ল্যাথার্জিক শব্দটা উচ্চারণ করলেন এটা খুব বেশি মানানসই। পুরো দলটা কেমন যেন মানে ওইভাবে সিঙ্কটা হয় না, মনে হচ্ছে যে একটা ম্যাজিকটা ক্রিয়েট করতে হবে মেসিকেই। হ্যাঁ। মেসির পায়ে বল গেলে মনে হয় যে আচ্ছা পুরো দল এখন একটা ছন্দে আসছে, কিন্তু মেসির পায়ে নেই বা অন্য কেউ আক্রমণে যাচ্ছেন তখন সেই ছন্দটা কেটে যাচ্ছে। মেসির ক্ষেত্রে আমরা এর আগেও আলোচনা করেছি যে মেসিকে এবার একটু 2022 বিশ্বকাপ থেকে একটু আলাদাভাবে ইউজ করছেন স্কালোনি, এবং সেটার ভরসা তিনি পেয়েছিলেন কারণ তার মিডফিল্ডে যে এনজো বলুন, ম্যাকেলিস্টার বলুন, দেপল বলুন, একটা সেট একটা মিডফিল্ড ছিল এবং তারা অনেকদিন ধরেই খেলাটা তৈরি করছিলেন। কিন্তু এই বিশ্বকাপে এসে বা আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি এবার কোয়ালিফায়ারও কিন্তু আর্জেন্টিনা খুব যে অসাধারণ খেলেছে, আহামরি খেলেছে তা না। এক্সপেক্ট ফর ব্রাজিল, মানে ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে যে ম্যাচ, আর এর বাইরে 2-1 ম্যাচ ছাড়া আর্জেন্টিনা কিন্তু ধারাবাহিকতাটা ছিল না। না। তো ওইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে হ্যাঁ, লেথার্জির পারফরমেন্সের মধ্যে আপনি হয়তো কিছু একটা কাউন্টার আসতে পারে যে ঠিক আছে ইউএসএতে প্রচুর গরম, সো এটা একটা হতে পারে যে হয়তো তারা এনার্জিটা কনজার্ভ করে রাখছে। আরেকটা আপনি চিন্তা করতে পারেন যে নকআউট স্টেজ মাত্র শুরু হলো, এবার তো বিশ্বকাপ ম্যাচও একটা বেশি, সো আপনার খুব অল্প ব্যবধানে ম্যাচে নেমে যেতে হচ্ছে। যেমন আমরা ম্যাচগুলো আলোচনা করছি, আমরা কিন্তু এখন পর্যন্ত গ্রুপ পর্ব থেকে এই যে আজকে রাউন্ড অফ 32 শেষ হলো, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 আজকেই শুরু হয়ে যাচ্ছে, একদিনও যায়নি, গ্যাপ নেই। সো ম্যাচগুলোর মধ্যে প্লেয়াররা গ্যাপ কম পাচ্ছেন, সেদিক থেকে আপনি এনার্জি কনজার্ভ করে রাখার একটা লজিক হয়তো আপনি খুঁজতে পারেন। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আপনি এই আর্জেন্টিনার ম্যাচগুলো দেখলে এই প্যাটার্নটা আপনি দেখবেন যে আর্জেন্টিনা গোল করার পর, এটা আর্জেন্টিনা স্কালোনির আন্ডার একটা পুরনো রোগই বলতে পারেন, যে আর্জেন্টিনা গোলটা করার পর কেন যেন একটু বেশি ডিফেন্সিভ হয়ে যায়। এটা হতে পারে যে ঠিক আছে আপনি বলতে পারেন যে ডিফেন্সিভ হলে অপোনেন্ট তখন উপরে উঠে আসবে, তখন আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে হিট করবে, কিন্তু এই আর্জেন্টিনা তো কাউন্টার অ্যাটাকে হিট করার মতো ওই প্লেয়ারটা নাই। আপনি আর্জেন্টিনা উইং যদি বলেন, আর্জেন্টিনা তো ঠিক উইং প্লে ওইভাবে করে না। যখন সেকেন্ড হাফে আপনার নিকো গনজালেস বা জিউলিয়ানো সিমেরোকে খুব একটা ইউজ করা হচ্ছেন, তারা যদি নামেন তখন হয়তো আপনার একটা উইং প্লেয়ার একটা ব্যাপার আসে। ট্যাকটিক্সের কারণ কি খেলোয়াড়দের, আপনি যে মিডফিল্ডের সমস্যার কথা বললেন, দুই উইং ব্যাকের কথা বললেন, এই যে একটা গোল পেলে যে একটু ডিফেন্সিভ হয়ে যাওয়া, এইটা কি মানে তার ট্যাকটিক্সের অংশ নাকি দলের খেলোয়াড়দেরও একটু কিছুটা লেকিংস দেখা যাচ্ছে এইটার কারণে? না, এটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, কারণ অ্যাপ্রোচটা কিন্তু রিস্কি, সেটা কেপ ভার্দের সাথেই দেখা গেছে। হ্যাঁ, অ্যাপ্রোচটা রিস্কি। এখন হ্যাঁ, একটা জিনিসটা কোন জায়গায় মানে ওই যে এটা কম্বিনেশন অফ টু থিংস। আপনার আর্জেন্টিনার যদি পারফরমেন্স এখন পর্যন্ত এমন কেন বা কোন জায়গায় একটা হচ্ছে লেথার্জি বলতে পারেন, আরেকটা হচ্ছে আপনি ওই যে ট্যাকটিক্যালিও এটা একটা মুভ হতে পারে। কারণ আপনার আর্জেন্টিনার খেলাটা কীরকম, আর্জেন্টিনা মিডফিল্ডে খেলে, মানে শুরুতে যে একাদশটা নামে মূলত আর্জেন্টিনা মিডফিল্ডে খেলা এবং উইডটা প্রোভাইড করা হচ্ছে 2 উইং ব্যাক। যখন যেদিক দিয়ে বল সাইড থাকে সেদিক থেকে একজন উল্টা সাইড দিয়ে একজন উইং ব্যাক উঠে যান। তো এই স্ট্র্যাটেজিতে আপনি যখন গোল করবেন আপনি ডেফিনেটলি চাইবেন আপনার উইং ব্যাকরা আর উপরে না ওঠা, কারণ উইং ব্যাক উপরে উঠলে কাউন্টার অ্যাটাকে আপনার গোল খেয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, রিস্ক বেশি থাকে। তো সেই জায়গায় হয়তো ওইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে অপোনেন্টকে করে কাউন্টার অ্যাটাকে হিট করার চেষ্টা। কিন্তু কাউন্টার অ্যাটাকটা আমরা ফ্রান্সের ক্ষেত্রে যেটা দেখি যে ট্রানজিশন ডিফেন্সিভ পজিশন থেকে 3-4 পাসে 5-6টা পাসে 4-5 সেকেন্ডে উঠে যাওয়া ট্রানজিশন যেটা, সেটা আর্জেন্টিনাটা অতটা স্পিডি না।
তো ওই জায়গাটা একটা ঘাটতি থেকে যাচ্ছে এবারের স্পেশালি এবারের পারফরমেন্স যদি আপনি দেখেন। আরেকটা হচ্ছে আপনার একটা প্রবলেম আপনি 2022 থেকে এরপর বা স্পেশালি 2024 কোপা আমেরিকার পর, সেটা হচ্ছে আনহেল দি মারিয়া থাকা মানে হচ্ছে আপনার মানে যে শূন্যস্থান পূরণ করা সম্ভব না মানে এখনো না। আমরা ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশে সাকিব আল হাসানের কথা বলি না, যে সাকিব আল হাসান থাকলে একসাথে 2-3 জন প্লেয়ারের অভাব পূরণ হয়ে যায়। দি মারিয়া হচ্ছে আর্জেন্টিনার ওই টাইপের একটা প্লেয়ার যে একই সাথে তার টেকনিক্যাল স্কিল আপনি মেসির মতো বলতে পারেন, মেসির কাছাকাছি বা মেসির মতোই বলতে পারেন। একই সাথে সে তার ওয়ার্ক রেট সেটা আপনি দেপলের মতো বলতে পারেন। আবার মানে একজন প্লেয়ার যখন এরকম প্রতিভা থাকে, তার মধ্যে কিন্তু একটা অহমিকা চলে আসাটা খুব স্বাভাবিক। কিন্তু এই দি মারিয়া একজন প্লেয়ার যে সেলফলেস, মানে টিমের জন্য তার জান দিতে হবে, সে জান দিয়ে দেবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে এসে মনে হয় যেন মাঠে নামে। তো এরকম একটা প্লেয়ার থাকে, ট্যাকটিক্যাল একটা ভার্সেটিলিটি থাকে। তারপর হচ্ছে আপনার এবং অপোনেন্টের জন্য একটা ডাবল থ্রেট থাকে, যে একদিকে মেসিকে সামলাতে হচ্ছে, অন্যদিকে ডিমারিয়াকে সামলাতে হচ্ছে, বা দুইজন যদি একই সাইডে থাকে তখন দুইজনকে একসাথে সামলাতে হচ্ছে। তো ওই জিনিসটা তার যে গতি একটা হ্যাঁ, যেটা আমরা কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার পেসের কথা বলছিলাম, যে হুলিয়ান আলভারেজ যখন অন সং থাকেন তখন তার একটা গতি থাকে, কিন্তু হুলিয়ান আলভারেজ এটা একটা আর্জেন্টিনার একটা প্রবলেম, দুই স্ট্রাইকারের কেউই এখন পর্যন্ত ঠিক ছন্দ দেখাতে পারেননি। লতার মার্টিনেজ গত বিশ্বকাপেও অনেক মিস করেছেন, তার জায়গায় হুলিয়ান আলভারেজ নেমে তখন একটা ফ্রেশনেস অ্যাড করেছিলেন। কিন্তু এইবার লতারো মার্টিনেজও কেন জানি তার বিশ্বকাপ এলে সম্ভবত কিছু একটা হয়ে যায়, মানে প্রচুর মিস করেন বা এরকম সুযোগ তৈরি করতে পারেন না, অথবা হিগুয়েনের একটা তার উপর ভর করে ভর করে। কিন্তু হুলিয়ান আলভারেজে এবার ওই জায়গাটা সলিউশনটা প্রোভাইড করতে পারছেন না। তো আবার ওইদিকে কাউন্টার অ্যাটাকে হুলিয়ান আলভারেজ তিনি অবশ্য ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে এসেছিলেন, তো এটা একটা রিজন হতে পারে। বাট ওই যে দিমেরিয়ার কথা যেটা বললাম, যে দিমেরিয়া না থাকার কারণে প্লাস আলভারেজটা ফর্মে না থাকার কারণে আপনার আর্জেন্টিনার উইথ বলুন, স্পিড বলুন, কাউন্টার অ্যাটাক বলুন, ওই সবগুলো জায়গায় একটু ঘাটতি দেখা যাচ্ছে আর কি। অ্যাটাক লাইনে যে কথাটা বললেন, সেখানে আমি দুইটা নাম বলবো। একজন স্কোয়াডে আছেন, আরেকজনকে বাড়িতে রেখেছেন লিওনেল স্কালোনি। প্রথমজন হচ্ছেন নিকো পাজ। আচ্ছা, লিওনেল মেসির সাথে ওই পজিশনাল অনেক ক্ল্যাশ, এইসবের কারণে তাকে রাখা সম্ভব হচ্ছে না। বাট যেহেতু মেসি এবার অনেক নিচে নেমে খেলছেন, সেক্ষেত্রে তাকে অন্য কোনোভাবে অ্যাটাকিং লাইনে ব্যবহার করা যায় কিনা, এক। আর দুই নম্বর হচ্ছে গার্নাচো। এখন তাকে কি এই ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান বলেই স্কোয়াডেও রাখলেন না? কারণ এই খেলোয়াড়টা কি একটা ভ্যালু অ্যাড করতে পারতো না? আচ্ছা, নিকোপাজের ব্যাপারটাতে আসি। নিকোপাজ এবং মেসিকে একই জায়গায় ইউজ করাটা অনেকটা পাওলো দিবালা এবং মেসির কনান্ড্রামের মতো, যে দুজনকে দিবালাও কিন্তু এই কারণে মেসি থাকলে খেলতে পারতো না এখন। একসাথে। বা আপনি বার্সেলোনায় যদি দেখেন, ফিলিপ কুতিনিও কেন বার্সেলোনায় সফল হতে পারে না, একটা রিজন হচ্ছে মেসি এবং কুতিনিও কাইন্ড অফ দ্য সেম স্পেস অকুপাই করেন। গ্রিজমান মেসি কাইন্ড অফ দ্য সেম স্পেস অকুপাই করেন। আর্জেন্টিনার টিমে এই প্রবলেমটা ছিল দিবালা এবং মেসি। এখন দিবালা চেয়ে মেসি ডেফিনেটলি ফার বেটার। তো সেই জায়গায় আপনি যদি কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা দিবালাই হবে। বার্সেলোনা যেরকম কুতিনিও বা গ্রিজমান ছিল, গ্রিজমানকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। তো ওই প্রবলেমটা নিকোপাজের ক্ষেত্রে, এটা জিনিসটা নিকোপাজকে আপনি মেসি তো কন্টিনিউয়াসলি মুভ করেন, ফ্রি রোলে খেলেন, ফ্রি মুভমেন্ট থাকে তার। তো সেই জায়গায় নিকোপাজও ওই ধরনের মুভমেন্ট করতে পছন্দ করেন, কোমোতে আমরা যেটা দেখি। তো ওই জায়গায় নিকোপাজ এবং মেসিকে একসাথে খেলানোটা একটু টাফ। এবং জিনিসটা যেটা হয় যে আপনার ট্যাকটিক্যালি মেসির তো প্রেসিং ততটা করেন না, প্লাস তাকে ফ্রি রাখতে হয়। তো ওই ফ্রি রোলটা দিতে গেলে বাকি 10জনকে হচ্ছে ওই বাকি মেসির হয়ে স্পেসটা কভার করতে হয়। সেই জায়গায় যদি আপনি নিকোপাসকেও খেলেন, মেসির জন্য খেলতে হবে। হ্যাঁ, মেসির জন্য, হ্যাঁ আপনি এটা বলতে পারেন এভাবে, বাট ওইটাই আর্জেন্টিনার, এটা ছাড়া আসলে উপায় নেই। ঘুরে ফিরে এখানেই আসতে হবে। হ্যাঁ, তো ওই জায়গায় নিকোপাসকে নিলে আপনার হচ্ছে তখন নিকোপাস ঠিক ওই কভার করার জায়গাটাতে অতটা সেই প্রোফাইল তিনি না। এটা আপনি নিকোপাস এবং মেসিকে একসাথে খেলাতে পারেন, ওই যেটা এর আগে আমরা বললাম যে ম্যাচের সিচুয়েশন যে 75-80 মিনিটস হয়ে গেছে, আর্জেন্টিনার গোল খুব দরকার, কোনোভাবেই ক্রিয়েটিভ সলিউশন আসছে না, ক্রিয়েটিভ সলিউশন লাগবে, তখন আপনি মেসির পাশাপাশি নিকোপাসকে খেলাতে পারেন, বাট আদারওয়াইজ না। সেকেন্ড রিজন নাম যেটা বললেন, গার্নাচো।
অবভিয়াসলি এটা রোনালদো ইস্যু না এখানে। না না, এটা একজন ক্রিস্টিয়ানো রোনালদো ডাইহার্ড ফ্যান, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বা চেলসি মানে যে যে দলে তিনি খেলেছেন সেসব ক্লাবের সবার একটাই কথা, এই যে রোনালদোর ফ্যান, এই জন্য এখানেও মেসির কোনো হাত আছে। না এখন বাট জোকস অ্যাপার্ট, আমরা টেকনিক্যাল জায়গা থেকে আসি। জোকস নিয়ে বললে যদি বলে যে রোনালদোর নাম, এবং সে তো অনেকভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছে যে না রোনালদো আমার আইডল কিন্তু মেসিকে আমি সেরা, মানে এই টাইপের কিছু ব্যালেন্স করার চেষ্টা করেছে। বাট এই দুইটা জিনিস তাকে ফেম ছাড়া আর কিছু দেয়নি, মানে সে তার ফেমটা পেয়েছে, আদারওয়াইজ এখানে আর কোনো ইস্যু নেই আসলে। কারণ স্কালোনি কিন্তু তাকে অনেক ইউজ করেছেন। হ্যাঁ, আর্জেন্টিনার টিমে গার্নাচো চান্স পায়নি এটা কেউ বলতে পারবে না। বাট গার্নাচোর ক্ষেত্রে ব্যাপারটা কি, গার্নাচো ইজ মোর ইউরোপিয়ান দ্যান অ্যান আর্জেন্টাইন, মানে খেলার দিক থেকে তার খেলার স্টাইলটা আপনি ইউরোপিয়ান খেলার স্টাইলের সাথে মিল পাবেন, আর্জেন্টাইন না। প্লাস সেকেন্ড থিং হচ্ছে গার্নাচো আসলে কি প্রোভাইড করেন এটা গার্নাচোই শিওর কিনা আমি শিওর না। কেন বলছি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, তার বয়স অলরেডি কিন্তু তিনি যে মেসি রোনালদোর ইস্যুটা দিয়ে তিনি ফেমে এসেছেন সেটারও প্রায় 3-4 বছর কিন্তু হয়ে গেছে। এই 3-4 বছরে তার বয়সও প্রায় এখন 20 পার করে ফেলেছেন, আর্লি 20s চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ক্লাবে সেটেল করতে পারেননি। একটা প্লেয়ার কিন্তু 18, 19, 20 এই সময়ের মধ্যে, তার 20, 21, 22 এই সময়ের মধ্যে সে সেটেল করার হলে করে ফেলে। হ্যাঁ, কেউ কেউ লেট ব্লুমার থাকতে পারেন, কিন্তু গার্নাচোর ক্ষেত্রে লেট ব্লুমার সেটা কেউ বলবে না। গার্নাচো ছিলেন, মানে অনেক আগে ভাগেই লাইমলাইটে চলে এসেছেন। প্লেয়াররা হয় কি যে আপনি যে বয়সের সময়টা বলেন, যেমন ভিনিসিয়াস, মানে তারা যদি ওই স্পার্কটা করে তাহলে এই সময়ের মধ্যেই করে ফেলার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ক্লাবে সেটেল না। এবং আপনি এটা যে কোনো এক কোচ, মানে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি এক কোচ পেলেন, চেলসিতে আরেক, মানে দুই ক্লাবে অবশ্য কোচ কন্টিনিউয়াসলি চেঞ্জ আলাদা, কিন্তু মানে অনেক কোচই পেয়েছেন তিনি, কোনো জায়গায় তিনি সেটেল করতে পারেনি। তো এটা তার মানে কোনো কোচকেই তিনি ঠিক নিজেকে, কোনো কোচের কাছে নিজেকে প্রমাণ করতে পারেনি। আর আমার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে যে গার্নাচো ঠিক আপনি তিনি তো উইংয়ে খেলেন, উইং থেকে আপনি ভেতরের দিকে ঢুকবেন, দুইটা ওয়ে থাকতে পারে। এক, আপনি পেস দিয়ে ঢুকলেন, অথবা আপনি গ্লাইড করে ঢুকলেন, যেটা আমরা মেসির ক্ষেত্রে দেখি, নেইমারের ক্ষেত্রে দেখি যে গ্লাইড করে, ইয়ামালের ক্ষেত্রে দেখি। অথবা আপনি পেসই হতে পারেন, যে আপনি কার মতো বলবো, সে জেরেমি ডোকু। গার্নাচো দুইটার কোনোটাই না। না তিনি আপনাকে খুব অসাধারণ কোনো পেস অ্যাড করছেন, না তিনি প্লেয়ারের মধ্যে দিয়ে গ্লাইড করে চলে যান। তিনি যেটা করেন, বল পাবেন, একটু থামবেন, থেমে দেখবেন কিছুক্ষণ একটু বল নিয়ে নাচানাচি করছেন বলের উপর। এর মধ্যে যদি অপোনেন্ট প্লেয়ার পড়ে যান বা একটু রং ফুটেড হয়ে যায়, তখন তিনি একটা বার্স্ট করে ঢুকে যান। তো এই জিনিসটা না, এইটা আপনি জেরেমি ডোকুর কথা বললাম, জেরেমি ডোকুর ড্রিবলিংটা অনেকটা এইরকম। এই ড্রিবলিংয়ের সমস্যাটা হচ্ছে, এই ড্রিবলিং টিমের জন্য অ্যাটাকটাকে স্লো করে দেয়। আপনি তাকে বল দিলেন, তারপর দেখলেন যে সে বল নিয়ে এরকম করেছে, ততক্ষণ অনেক প্লেয়ার পেছনে চলে আসছে। যাই হোক, সো এই কারণে গার্নাচো আসলে ঠিক আর্জেন্টিনা টিমের সাথে কতটা যায় এটা নিয়ে আমার কোশ্চেন আছে, মানে সন্দেহ আছে। বাট উইংয়ের কথা যদি বলেন, ওই যে দিমারিয়ার কথা তো আসলে দিমারি তো যেহেতু এখন অবসরে চলে গেছেন, সেই জায়গায় আপনার নিকো গঞ্জালেস আজকে নামার পর কিন্তু আর্জেন্টিনার অ্যাটাক একটু অন্য চেহারা পেয়েছে। নিকো গঞ্জালেসকে স্কালোনি হয়তো ডিফারেন্ট ট্যাকটিক্স ইউজ করেন, এটা নিয়ে তার হয়তো নিজস্ব কোনো চিন্তা আছে। আমরা যেটা দেখেছি সেকেন্ড হাফে বেশিরভাগ সময় যখন অপোনেন্ট একটু টায়ার্ড হয়ে যান তখন বেশি ইউজ করেন। বাট নিকো গঞ্জালেসকে আরও বেশি ইউজ করা যায় কিনা, নিকো গঞ্জালেসকে কিন্তু স্কালোনি যখন শুরু করেছিলেন তখন কিন্তু অনেক ইউজ করতেন। 2021 কোপা আমেরিকা যদি দেখি, তখন কিন্তু নিকো গঞ্জালেসকে অনেক ইউজ করেছেন। তো এই জায়গাটা একটা চিন্তা করার ব্যাপার আছে, কারণ আর্জেন্টিনা উইং প্লেটা হচ্ছে না এটা। এবং মিডফিল্ড, হ্যাঁ, এখন ঝামেলাটা হচ্ছে কি, আপনার আর্জেন্টিনার মিডফিল্ডের যে কনস্ট্রাকশন, সেইটা আবার আর্জেন্টিনার প্রেসিংয়ের ক্ষেত্রেও হেল্প করে। প্রেসিংয়ের ক্ষেত্রে হেল্প করে কীরকম, সে মিডফিল্ডে ওরা খুব কম্প্যাক্ট থাকে বলে, একে অন্যের খুব কাছাকাছি থাকে বলে, বল হারিয়ে ফেললে একসঙ্গে আবার ঝাঁপিয়ে পড়তে পারে। যেটা আপনি যদি খেলা ছড়িয়ে দিতে চান, যে উইং প্লে নিকো গঞ্জালেসকে নিলেন, উইং প্লে করলেন, তখন কিন্তু আবার মিডফিল্ডে এত কাছাকাছি আর থাকতে পারবে না। তো এটা একটা মানে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা আর কি। তো এই জায়গাটা আসলে, বাট যেটাই হোক, এটা স্কালোনি একটা ডিসিশনে আসতে হবে, বা সেক্ষেত্রে উইং ব্যাকদের কীভাবে ইউজ করবেন, বা মিডফিল্ডের ক্ষেত্রে মিডফিল্ডেই যেহেতু লেথার্জি দেখা যাচ্ছে, সেই লেথার্জি কীভাবে কাটাবেন, এই জায়গাটা একটা সলিউশনে আসাটা খুব দরকার। প্লাস আরেকটা ইস্যু আসছে, সেটা হচ্ছে পার্সোনাল চেঞ্জ, যেটা আমরা 2022 বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা যখন হারলো, এরপরই কিন্তু এনজো ফার্নান্দেজ, ম্যাকলিস্টার এদেরকে একসাথে, বা লতারো হুলিয়ান আলভারেজ এদেরকে একসাথে, মানে কেপ ভার্দে ম্যাচটা, ওই সৌদি আরব ম্যাচটা যেরকম আর্জেন্টিনাকে একটা ধাক্কা দিয়েছিল যে কি ফ্লজ আছে, এই ম্যাচটাও কি ওরকম একটা সিগন্যাল কিনা বলতে পারেন।
এটা বলা যায়, কারণ হচ্ছে কি ওই যেটা বললাম, সৌদি আরব ওই ম্যাচের পর কিন্তু স্কালোনি একটা বড় সুবিধা আর্জেন্টিনা, সেটা হচ্ছে স্কালোনি ইজ অ্যামেনেবল টু চেঞ্জেস। তিনি যদি দেখেন যে তার ঘাট ট্যাকটিক্সে বা পার্সোনালে অনেক কোচ কিন্তু আছেন তারা অনড় থাকে। হ্যাঁ, ওই গোয়ার তুমি তার মধ্যে নাই, এটা একটা আর্জেন্টিনার জন্য খুব পজিটিভ দিক। এবং সেটা হচ্ছে, সেটা আমরা 2022 বিশ্বকাপে বললাম যে এইটা এখন দেখা যেতে পারে। আপনি আর্জেন্টিনার টিমে প্রতিভা বললে ভালেন্তিন বার্কো আছেন, বা আর কার কথা বলতে পারি, আপনি ধরেন থিয়াগো আলমাদা, যদিও খুব একটা বেশি এখন পর্যন্ত ফর সাম রিজন উনি ক্লিক করতে পারছেন না। যদিও থিয়াগো আলমাদা এর আগে আর্জেন্টিনার হয়ে যখন কোয়ালিফায়ারে খেলেছেন বেশ ভালো খেলেছিলেন, বিশ্বকাপে এসে কেন যেন ক্লিক করতে পারছেন না। তো ওইটা একটা থিয়াগো আলমাদার প্লেয়িং নিয়ে একটা, তাকে খেলানো উচিত নাকি তার রোলটা একটু চেঞ্জ করা উচিত, সেটা নিয়ে স্কালোনিকে হয়তো ভাবতে হতে পারে। আরেকটা হতে পারে তার জায়গায় কি জিওভানি লো চেলসোকে আনার টাইমটা হয়েছে কিনা। জিওভানি লো চেলসোকে নিয়ে আমরা গতকালই কথা বলছিলাম। জিওভানি লো চেলসো এবার কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডে যেটা বললাম, যে লেথার্জিক যে কথাটা বললাম, ম্যাকঅ্যালিস্টার একটা প্রবলেমেটিক পার্সোনালের দিক থেকে যদি বলি, ম্যাকঅ্যালিস্টার একটা প্রবলেম হয়ে গেছে। ম্যাকঅ্যালিস্টার কিন্তু এবার লিভারপুলেও খুব একটা ভালো খেলেননি, আর্জেন্টিনার হয়েও তার পারফরমেন্স ঠিক চোখে পড়ার মতো কিছু নাই। তো সেই জায়গায় জিওভানি লো চেলসোকে খেলানো যায় কিনা, মানে মিডফিল্ডে যখন ক্রিয়েটিভ স্পার্কটা ঠিক, মানে সেই মেসিকেই মিডফিল্ডেও ক্রিয়েটিভ স্পার্কের জন্য মেসির উপরে ভরসা করতে হচ্ছে, তো ওই জায়গায় জিওভানি লো চেলসোকে অ্যাড করা যায় কিনা, এটাও একটা চিন্তা করার মতো ব্যাপার হতে পারে। তো সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার এই প্রবলেমটা আর কি। বাট সব কিছু এখন পর্যন্ত আর্জেন্টিনার টিম যেভাবে খেলছে, তাতে আসলে আর্জেন্টিনা ফ্যানরা খুব বেশি আশাবাদী হওয়ার কোনো রিজন আমি দেখছি না আর কি। বিশেষ করে আপনি এটা কি এই কারণেই বলতে চাচ্ছেন যে কেপ ভার্দে 2টা গোল দিয়েছে এই কারণে, নাকি ছোট করে যদি বলেন, নাকি টিমের যে ডিফেন্সিভ এখনো রাউন্ড অফ 32 যে শেষ হয়ে গেল এরপরও ডিফেন্সিভ যে এররগুলো চোখে পড়ছে? ডিফেন্সিভ এররের কথা বলবো, গোল তো ধরেন গোলের চেয়ে আমি মূল ফোকাসটা করেছি অপোনেন্ট কতটা গোলের চান্স ক্রিয়েট করতে পারছে সেটার উপর। গোল তো করে না করে অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে, স্ট্রাইকের উপরে ডিপেন্ড করে, কিন্তু গোলের চান্স ক্রিয়েট করার বলে যে নিজের টিমের ট্যাকটিক্যালি বা পার্সোনাল দিক থেকে প্রবলেমটা কোন জায়গায়। আমরা আলজেরিয়া বলুন, অস্ট্রিয়া খুব একটা চান্স ক্রিয়েট করতে পারেনি, বাট আলজেরিয়া অনেক চান্স ক্রিয়েট করেছে। আজকে কেপ ভার্দে চান্স ক্রিয়েট করেছে। মানে হচ্ছে যেই টিমগুলা খুব দ্রুত কাউন্টারে উঠে যায় তাদের বিপক্ষে আর্জেন্টিনা ভুগছে, যে টিমগুলো উইং দিয়ে ওঠে তাদের বিপক্ষে আর্জেন্টিনা খুব ভুগছে। তো এই জায়গাটাতে আর্জেন্টিনা একটা বড় উইকনেস দেখছে। এবং আপনি পরের ম্যাচটা হচ্ছে ইজিপ্টের সাথে। ইজিপ্ট কিন্তু এবার আমি এখন পর্যন্ত এবার ইজিপ্টের খেলায় খুব মানে মুগ্ধ আর কি। মানে আমি ইজিপ্ট মানে একেবারে যে অসাধারণ কিছু করে ফেলেছে তা না, বাট তাদের কাছ থেকে এর আগে আমরা যা দেখেছি তার চেয়ে এবার অনেক বেটার খেলছে, খুব ফাস্ট খেলছে, খুব প্রেস করছে, সব কিছু মিলিয়ে ভালো খেলছে। তো পরের রাউন্ডে ইজিপ্টের এগেনস্টে ইজিপ্ট যদি পার হয়েও যায়, এরপর তো আসছে সব বড় দল। আরও আর্জেন্টিনার আমরা এই দিক থেকে লাকি বলতে পারি যে তারা এই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ সহজ রাস্তায় পেয়েছে কম্পারেটিভলি অন্য দলের চেয়ে। এরপর যখন আপনার ইংল্যান্ড পড়বে হয়তো বা ব্রাজিল পড়বে, সেই জায়গায় আর্জেন্টিনা সাফার করার, এইভাবে যদি খেলে তাহলে সাফার করার রিস্ক খুব হাই। আচ্ছা দর্শক, তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল আর্জেন্টিনার সমর্থকদের চিন্তার কারণ আছে কিনা, বা আর্জেন্টিনার আবার বিশ্বকাপ জেতা সম্ভব কিনা। ডিফেন্সিভ এররটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠছে। এখন দেখার বিষয় লিওনেল স্কালোনি কতটা এই সংকট কাটিয়ে উঠতে পারেন বিশ্বকাপের আর্জেন্টিনার সামনের ম্যাচগুলোতে। চর্চার আমরা প্রতিদিন প্রতিটি ম্যাচের আগে হাজির হচ্ছি বিভিন্ন আলোচনা বিশ্লেষণ নিয়ে। সেসবের সঙ্গে থাকার জন্য সবসময় চর্চা করুন, বিশ্বকাপ নিয়ে চর্চা করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।